Dear students and viewers, Assalamu alaikum and welcome to our Baishal Online School channel. I am Jerin Jahan and I am from Haji Malik Majid Khatun Uচ্চ বিদ্যালয়, Baishal, Tangal. Today I am going to take a class about punctuation marks. So for class 9 and class 10 also, our SSC examinations will also be helpful from our class today. Okay, so punctuation marks. Today I will express my class in two languages, Bengali and English, so that you can understand the class very well and it will be fruitful to you. দেখো পাংচুয়েশন মার্কস আমরা যেটাকে বাংলায় বলে থাকি জ্যোতিচিহ্ন। বাংলায় আমরা জ্যোতিচিহ্ন সাধারণত কয়টা দেখে থাকি? সাধারণত 12টা, তবে ইংরেজিতে জ্যোতিচিহ্নের সংখ্যা একটু কম। ইংরেজিতে জ্যোতিচিহ্নের সংখ্যা হচ্ছে 11টি। দেখো কি লিখেছি বোর্ডে। There are 11 punctuation marks generally used in English language. অর্থাৎ ইংরেজি ভাষায় আমরা সাধারণত 11টা পাংচুয়েশন মার্কস বা জ্যোতিচিহ্ন ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে, প্রথমে আছে দেখো ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, নোট অফ ইন্টারোগেশন, এটাকে আমরা অনেকে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্কস হিসেবেও বলে থাকি। তারপর আছে দেখো নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বিস্ময় চিহ্ন বলে থাকি। 7 নম্বরে আছে আমাদের কোটেশন মার্ক। তারপর 8 নম্বরে আছে অ্যাপোস্ট্রফি চিহ্ন। এই কমাটা সাধারণত শব্দের মধ্যে ব্যবহার করা হয়, যেটা সাধারণত শব্দের একটু উপরের দিকে ব্যবহার করা হয়। তারপর দেখো 9 নম্বরে আছে হাইফেন, 10 নম্বরে আছে ড্যাশ। একটু খেয়াল করে দেখো, হাইফেন এবং ড্যাশ দুটো দেখতে মূলত একই রকম হলেও হাইফেনটা হচ্ছে আকার একটু ছোট আর ড্যাশটা হচ্ছে একটু নিচের দিকে দিতে হয় এবং আকার একটু বড় হয়। এবং একদম শেষে 11 নম্বরে আছে দেখো ব্র্যাকেট। আমরা সাধারণত ব্র্যাকেটটা ব্যবহার করে থাকি অঙ্ক ক্লাসে, তবে বাংলায় ব্র্যাকেট সাধারণত ব্যবহৃত হয় ছোট ছোট ক্ষেত্রে এবং ইংরেজিতে ব্র্যাকেট ব্যবহৃত হয় মাত্র একটা কি দুইটা ক্ষেত্রে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব। আচ্ছা দেখো, আমরা তো জানলাম যে পাংচুয়েশন মার্কস হচ্ছে 11টার নাম আমরা দেখেছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো 11টার নাম। এবার আমরা এক একটার ব্যবহার শিখবো। প্রত্যেকটার আলাদা আলাদা রুল আছে, আমাদের রুলগুলো শিখতে হবে। যখন তোমরা প্রশ্ন দেখবা যে 11 নম্বর প্রশ্নে সাধারণত পাংচুয়েশন মার্কসটা এসে থাকে এবং হচ্ছে সেখানে পাংচুয়েশন মার্কস টোটালি যদি তোমরা 10টা পাংচুয়েশন মার্কস কাট করতে পারো 5 তে 5 একদম পেয়ে যাবে। তো প্রথমে আসি দেখো ফুল স্টপের ব্যবহার। তোমরা চাইলে খাতা কলম ব্যবহার করতে পারো, আমি হচ্ছে বোর্ডটা ব্যবহার করছি। দেখো ফুল স্টপ দেখতে হচ্ছে ছোট জাস্ট একটা ড্রপের মতো এবং এটা ব্যবহার আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা কোথায় ব্যবহার করে থাকি? এট দ্য এন্ড অফ অল সেন্টেন্স। এট দ্য এন্ড অফ অল সেন্টেন্সেস, অর্থাৎ আমরা যখন একটা বাক্য শেষ করি, সাধারণত প্রত্যেকটা বাক্যের শেষে আমরা ইংরেজি বাক্য যখন বলবো আর কি, তখন আমরা ফুল স্টপটা ব্যবহার করব। যদি মাত্র দুইটা ক্ষেত্রে বাদে, একটা হচ্ছে আমরা যখন প্রশ্নবোধক কিছু বলবো সেক্ষেত্রেটা বাদে, আর হচ্ছে যদি আশ্চর্যবোধক কোনো কথা বলা হয়, কোনো বাক্য বলা হয়, এই দুটো ক্ষেত্রে বাদে আর বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই ফুল স্টপটা কোথায় ব্যবহার করব? একদম বাক্যের শেষে। তারপর দেখো আরেকটা নিয়ম আছে। আচ্ছা তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো I am your English teacher. বাক্যটা খেয়াল করো আমি কি লিখেছি। I am your English teacher, অর্থাৎ আমি হচ্ছি তোমাদের ইংরেজি শিক্ষক। এখানে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি তোমাদের বলেছি শুধুমাত্র প্রশ্নবোধক বাক্য এবং হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স বাদে আর প্রত্যেকটা সেন্টেন্সের পরে আমরা কি ব্যবহার করব? ফুল স্টপটা ব্যবহার করব। সো যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্ষেত্রে আমরা ফুল স্টপটা ব্যবহার করতে পারবো। এবার দেখো রুল নাম্বার 2। তোমরা চাইলে খাতা একটু টুকে নিতে পারো, এর পেজ নাম্বার দেখে দেখে একটু দাগ দিয়ে দিব কোন পয়েন্ট কিভাবে পড়তে হবে। 2 নাম্বার রুলটা দেখো, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। অ্যাব্রিভিয়েশন তোমরা তো আগের ক্লাসে অবশ্যই জেনেছো অ্যাব্রিভিয়েশনটা কিভাবে হয়। আমি তারপরে তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। অ্যাব্রিভিয়েশন হচ্ছে কোনো একটা বড় ওয়ার্ড, সেই ওয়ার্ডটার সংক্ষিপ্ত একটা রূপ। যেমন ধরো আমি যদি মাস্টার ইন আর্টস, যেটাকে আমরা বলে থাকি সংক্ষেপে MA, যদি মাস্টার ইন আর্টস না লিখে যদি সংক্ষেপে MA-টা লিখি, তখন MA-টা হয়ে যাবে একটা অ্যাব্রিভিয়েশন। দেখো MA, এটার পরিপূর্ণ রূপ হচ্ছে মাস্টার ইন আর্টস। আমরা এই পুরোটা লিখবো না, পুরোটা না লিখে শুধু যখন MA-টা লিখবো
তখন আমরা এটাকে অ্যাব্রিভিয়েশন বলতে পারবো। এবং দেখো এই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে এই যে এম এবং এ দুইটার পরে অবশ্যই দুইটা ফুল স্টপ দিতে হবে। এভাবে যদি আমরা বিএ লিখি বা মিস্টার লিখি, মিসেস লিখি, প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফুল স্টপটা ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো, এরপর আমরা 2 নম্বরে চলে আসি। ফুল স্টপটা হয়ে গেছে, এখন আসবো আমরা কমার ব্যবহারে। ইউজ অফ কমা। কমাটা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি? আচ্ছা, কমা দেখতে কেমন বলো তো? কমা দেখতে হচ্ছে এরকম ছোট একটা চিহ্ন, যেটা সাধারণত সেন্টেন্স লেখার ক্ষেত্রে একটু নিচের দিকে ব্যবহার করা হয়, উপরের দিকে না, মাঝে না, একটু নিচের দিকে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কমা। তো কমার ব্যবহার এখন আমরা দেখবো। কমা প্রথমে কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখো। টু সেপারেট দ্য আইটেম ইন এ লিস্ট। টু সেপারেট দ্য আইটেমস ইন এ লিস্ট। ধরো যে তোমরা একটা বাক্যে একই আইটেম অনেকগুলো লিখছো, অনেক দিলাম যে আমরা কমার ব্যবহারটা এখন শিখছি। কমার প্রথম যে রুলটা সেটা আমি বলেছি, টু সেপারেট দ্য আইটেমস ইন এ লিস্ট। অর্থাৎ একটা লিস্টে আমরা যখন একটা বাক্যে কয়েকটা একই জাতীয় শব্দ বারবার লিখবো, তখন আমরা বাক্যের মাঝে ফুল স্টপ কিংবা অন্য কোনো না কোনো পাংচুয়েশন মার্কস তো অবশ্যই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই কমাটা ব্যবহার করতে পারবো। সেটা কিরকম হয়, আমি বাক্যটা লিখছি, একটু খেয়াল করো, তারপর আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো বাক্যটা একটু খেয়াল করো, আমি লিখেছি আই লাইক ব্যানানাস, ম্যাঙ্গোস অ্যান্ড অ্যাপলস। অর্থাৎ আমি কয়েকটা ফলের নাম লিখেছি, পাশাপাশি লিখেছি। আমি কয়েকটা ফল পছন্দ করি, সেটা হচ্ছে কলার কথা লিখেছি, আমের কথা লিখেছি এবং আপেলের কথা লিখেছি। এক্ষেত্রে আমরা এই যে দেখো কলা, আম, অ্যাপলের আগে অ্যান্ড আছে, এর জন্য আর কমা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন আমরা এই দুটো আইটেম একসাথে লিখবো, তখন অবশ্যই আমাদের এই কমাটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা তাহলে সেকেন্ড রুলে চলে যাচ্ছি। 2 নম্বর রুলটা একটু খেয়াল করো। টু সেপারেট দ্য অ্যাডজেক্টিভস। উদাহরণটা একবারে লিখে নেই, তারপর একবার নিয়মটা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। একটু খেয়াল করো, আমি এখানে নিয়মটা লিখেছি টু সেপারেট দ্য অ্যাডজেক্টিভস। তোমরা সাধারণত পার্টস অফ স্পিচ ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে গেছো। তারপর আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু একটা ওয়ার্ড যেটা হচ্ছে নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। 5টা কথা তোমরা মনে রাখবে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ, এই 5টা জিনিস প্রকাশ করবে। তো যখনই দেখবে কোনো ওয়ার্ড এরকম নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করছে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। বাক্যটা একটু খেয়াল করো। শি ইজ বিউটিফুল। বিউটিফুল অর্থ কি? সুন্দর। ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। একজন মানুষ যখন বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়, তাকে আমরা ফ্রেন্ডলি বলে থাকি। এবং দেখো পাশাপাশি বলেছে অ্যান অনেস্ট গার্ল, এবং একজন সৎ বালিকা। তাহলে এই প্রত্যেকটা বিউটিফুল, ফ্রেন্ডলি, অনেস্ট, এই প্রত্যেকটা হচ্ছে তার এক একটা গুণ, এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা অ্যাডজেক্টিভ। এখন দেখো এই অ্যাডজেক্টিভগুলোর মাঝখানে আমি কি দিয়ে আলাদা করে দিয়েছি? একটা কমা দিয়ে। তাহলে দেখো কমার কাজ মূলত হচ্ছে সেপারেট করা। কখন আমরা দেখছি যে কোনো আইটেম সেপারেট করছে, এখন আবার দেখছি আমরা অ্যাডজেক্টিভকে সেপারেট করছে। এরপরে আরো কিছু নিয়ম আছে, আমরা ধীরে ধীরে নিয়মগুলো পড়ে যাচ্ছি। এবার দেখো অ্যাপোজিশন। তোমরা সাধারণত আগের অধ্যায়গুলোতে অ্যাপোজিশন সম্পর্কে জেনে থাকবে। অ্যাপোজিশন কি কেউ কি বলতে পারবে? অ্যাপোজিশন সম্পর্কে যদি কারো জানা থাকে কিংবা জানা থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো আমি বলে দিচ্ছি অ্যাপোজিশনের আগে, বিফোর অ্যাপোজিশন। অ্যাপোজিশন অ্যাপোজিশনটা কেমন হয়? এটা সাধারণত পার্টস অফ স্পিচের ক্লাসে পড়ার কথা। এটা হচ্ছে ওই যে বললাম নাউন বা প্রোনাউন সম্পর্কে, আগে বলেছিলাম অ্যাডজেক্টিভের কথা, এখন অ্যাপোজিশনের কথাই বলছি। এটা হচ্ছে নাউনেরই একটা অংশ, যেটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ হিসেবে বলা যায়, কিন্তু এটা হচ্ছে নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করবে। যখনই মানে বাক্যের কোনো একটা অংশ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, যেটা যদি বাক্যে উপস্থিত নাও থাকে, তাহলে অর্থটা পরিপূর্ণ হবে। সেক্ষেত্রে ওই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাপোজিশন। এক্ষেত্রে একটা ওয়ার্ড হতে পারে, কয়েকটা গ্রুপ ওয়ার্ডস হতে পারে। আমি উদাহরণ লিখে দিচ্ছি। যেমন দেখো ঢাকা,
ক্যাপিটাল সিটি ইন বাংলাদেশ। ঢাকা কি বাংলাদেশের রাজধানী? ঢাকা দ্য ক্যাপিটাল সিটি ইন বাংলাদেশ। আমি বাংলাদেশ লিখছি না, বিডি লিখে দিচ্ছি। ঢাকা দ্য ক্যাপিটাল সিটি ইন বিডি ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। ওভার পপুলেটেড মানে কি বলো তো? ওভার পপুলেটেড মানে হচ্ছে ঘনবসতিপূর্ণ একটা এলাকা। ইজ ঢাকা দ্য ক্যাপিটাল সিটি ইন বিডি ইজ অ্যান ওভার পপুলেটেড সিটি। সিটি দিতে পারো, প্লেস দিতে পারো, একটা দিলেই হলো। এবার দেখো অ্যাপোজিশন কোনটুকু, একটু বোর্ডে খেয়াল করো। আমি যে ঢাকার পরে যে ওয়ার্ডটুকু লিখেছি, অর্থাৎ কয়েকটা ওয়ার্ড আমি পাশাপাশি লিখেছি। ঢাকা দ্য ক্যাপিটাল সিটি ইন বাংলাদেশ, অর্থাৎ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এখানে ঢাকা সম্পর্কে আমরা অতিরিক্ত একটা তথ্য প্রদান করছি, ইজ অ্যান ওভার পপুলেটেড প্লেস, অর্থাৎ একটা ঘনবসতিপূর্ণ জায়গা। এখানে যদি আমরা ক্যাপিটাল সিটি ইন বিডি এটা যদি নাও দিতাম, তাও কিন্তু বাক্যটার অর্থ পরিপূর্ণ হতো। যদি শুধু বলতাম যে ঢাকা ইজ অ্যান ওভার পপুলেটেড সিটি, অর্থাৎ ঢাকা হচ্ছে একটা ঘনবসতিপূর্ণ এলাকা, ঢাকা শহর হচ্ছে একটা ঘনবসতিপূর্ণ শহর, সেক্ষেত্রে কিন্তু অর্থটা পরিপূর্ণ হতো। কিন্তু আমরা একটা বাড়তি অংশ দিয়েছি এবং এটা হচ্ছে নাউনকে মডিফাই করেছে। এরকম একটা বাড়তি অংশ যদি যুক্ত থাকে এবং সেটা যদি নাউনকে মডিফাই করে, তাহলে সেই অংশটার নাম হয়ে যাবে কি? অ্যাপোজিশন। এবং আমি আরেকটা নিয়ম পড়িয়েছিলাম ক্লাসে, তোমরা যারা আমার ক্লাস করে থাকো সাধারণত তারা বলতে পারবে। আমি বলেছিলাম যে অ্যাপোজিশন এবং নাউন সবসময় পাশাপাশি বসবে, এবং এক্ষেত্রে অ্যাপোজিশনের আগে এবং পরে কি করতে হবে? দুটো কমা ব্যবহার করতে হবে। একটা কমা দিলে কিন্তু হবে না, অবশ্যই দুটো কমা ব্যবহার করতে হবে। পরবর্তী নিয়মটা চলে আসো। আচ্ছা দেখো, আমরা যখন সাধারণত কারোর সাথে কথা বলি, ধরো যে কারোর সাথে কথা বলবো, তার মনোযোগ আকর্ষণের জন্য আমরা অবশ্যই তার নাম ধরে কিন্তু ডেকে থাকি, সম্বোধন করে কিছু বলে থাকি বা তার নাম ধরে ডেকে থাকি। এইরকম ক্ষেত্রে আমরা কমাটা ব্যবহার করতে পারি। কিভাবে করতে পারি আমি দেখিয়ে দিচ্ছি। ইন ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস হচ্ছে তুমি যখন কাউকে ডাকবে বা সম্বোধন করবে সেই ক্ষেত্রগুলো। উদাহরণ হিসেবে দেখো, আমি তোমাদের দুইটা উদাহরণ এখানে লিখে দিয়েছি। প্রথমটা লিখেছি কামাল কাম হেয়ার, অর্থাৎ এখানে কামাল নামে কাউকে একজন ডাকা হচ্ছে। কামাল, কামাল ডাকার পর একটু বিরতি নিতে হবে না? ডাকটা দেওয়ার পর অবশ্যই আমরা একটু থামবো, সেখানে 1 সেকেন্ডের মতো থামতে হবে। এবং আমরা জানি, আমরা বাংলা জ্যোতিষীনের ক্লাসে পড়েছি, যারা পড়েছে তারা বলতে পারবে যে কমার পরে সাধারণত 1 সেকেন্ড থামতে হয়। তো এখানে দেখো কামাল, কামাল থেকে আমরা 1 সেকেন্ড থামবো, তারপর বলবো হচ্ছে কাম হেয়ার, অর্থাৎ কামাল এখানে আসো। আবার দেখো পরবর্তী উদাহরণটা, জামাল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ জামাল কাজটা করো। এখানে একটা হালকা কমান্ড হয়েছে। কমান্ড বলতে হচ্ছে কাউকে তুমি একটা নির্দেশ দিচ্ছ। অর্ডার বলবো না, আমি কমান্ড কমান্ড শব্দটা ইউজ করছি। এটা হচ্ছে হ্যাঁ নির্দেশের পর্যায়ে পড়তে পারে যে জামাল ডু দ্য ওয়ার্ক, জামাল তুমি কাজটা করো। এক্ষেত্রে অবশ্যই তোমাকে কমাটা ব্যবহার করতে হবে। এবং বাক্যের শেষে অবশ্যই আমি বলেছিলাম যে যদি সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স কিংবা কোয়েশ্চেন সেন্টেন্স না হয়, তবে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্টপটা ব্যবহার করতে হবে। এই ছিল নিয়ম। আরো কয়েকটা নিয়ম আছে, আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। উদাহরণটা একটু খেয়াল করো, খাতায় আপাতত না লিখলেও চলবে, কারণ আমি তোমাদের বলেছি যে আমি বই তোমাদের পরে সব নোট আউট করে দিব, দাগ দিয়ে দিব যে কোনটুকু পড়তে হবে কোনটুকু বাদ দিতে হবে। পুরোটুকু পড়ার দরকার নেই, কাঁধার মতো খাতার কোনো দরকার নেই, একটু ক্লিভার ওয়েতে পড়বা, তাহলেই পরীক্ষায় মার্কস চলে আসবে। দেখো কি বলেছি, ইন দ্য এন্ড অফ এভরি পেয়ার ওয়ার্ডস, অর্থাৎ আমরা দেখি যে সেন্টেন্সে মাঝে মাঝে আমরা কি করি, জোড়ায় জোড়ায় শব্দগুলো ব্যবহার করে থাকি। এখানে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ কি? সাদা এবং কালো। এখানে দেখো এই বাক্যটাতে সাদা কালো বলতে সাদা কালো রং বোঝানো হচ্ছে না, সাদা কালো রঙের অর্থাৎ ফর্সা মানুষ কিংবা কালো মানুষ এই ধরনের কথাগুলো বোঝানো হচ্ছে। আবার বলা হচ্ছে রিচ অ্যান্ড পোর, অর্থাৎ ধনী এবং গরিব, ধনী মানুষ গরিব মানুষ। কি বলা হয়েছে দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পোর, অর্থাৎ সাদা কালো মানুষ, আবার হচ্ছে ধনী গরিব মানুষ, সকলেই কি? অল আর ইকুয়াল টু গড, অর্থাৎ সকলেই সৃষ্টিকর্তার কাছে সমান। এক্ষেত্রে দেখো এই যে বলেছিলাম ইন দ্য এন্ড অফ এভরি পেয়ার ওয়ার্ডস, অর্থাৎ প্রত্যেকটা পেয়ার ওয়ার্ডের পরে এই যে একজোড়া শব্দ, এটাকে বলা হয় পেয়ার ওয়ার্ড। এই যে রিচ অ্যান্ড পোর একজোড়া শব্দ, এই শব্দগুলোর মাঝখানে অবশ্যই কমা দিতে হবে। আশা করি বুঝতে পারছো সবাই। আমার ক্লাস যদি বেশি চালু হয়ে থাকে বা বেশি তাড়াতাড়ি করে ফেলি, তাহলে এটা আমরা কমেন্ট বক্সে বলতে পারো, তাহলে আমি ক্লাসটা একটু স্লো করে দেব। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। দেখো কমার আর মাত্র দুটো নিয়ম আছে। ন্যারেশনের ক্লাস করেছো কে কে আমার সাথে বলো তো?
আমার স্কুলে যারা নিয়মিত ছিল ওরা ন্যারেশন অনেক ভালো করেছিল। এবার দেখো ন্যারেশনের ক্ষেত্রে আমরা যখন ডাইরেক্ট স্পিচটা ব্যবহার করব সেক্ষেত্রে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করতে হবে দেখিয়ে দিচ্ছি। বাক্যটা একটু খেয়াল করো, এখানে আছে একটা ডাইরেক্ট স্পিচের একটা বাক্য তোলা আছে, হি সেইজ আই এম ইল, অর্থাৎ হচ্ছে সে বলছে যে আমি অসুস্থ। আমি বলেছিলাম যে ইন ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে আমরা কমাটা ব্যবহার করবো। কমা চিহ্নটা একটু খেয়াল করো, এখানে কিন্তু দুই ধরনের কমা আছে, আবার একটা ফুল স্টপও আছে। উপরের কমাটার নাম আমি তোমাদের পরে বলে দেবো, নিয়মটা পরে বলে দিচ্ছি আস্তে আস্তে। ওটা হচ্ছে কোটেশন মার্কস বলা হয়ে থাকে উপরের এই কমাগুলোকে। আর এই যে নিচে এই যে ছোট কমাটা, আমি তোমাদের আগেই বলেছিলাম এই কমাটা কোথায় বসবে, একটু নিচের দিকে বসবে, কারণ এরপর আরো কয়েকটা কমা আসবে, যেমন অ্যাপোস্ট্রফি কমা, ওটা হচ্ছে একটু উপরের দিকে বসবে, শব্দের একটু উপরের দিকে। আর এখানে দেখো ডাইরেক্ট স্পিচে কমাটা কোথায় বসেছে, একটু নিচের দিকে, কোটেশন মার্কস থেকে একটু নিচের দিকে। আর একটা নিয়ম আছে, লিখে দিচ্ছি। দেখো লাস্ট নিয়ম, কমার লাস্ট নিয়ম, তোমাদের কাছে বোরিং লাগতে পারে যে একটা কমার উপরে এতগুলো নিয়ম পড়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই, এগুলো পড়তে হবে, এগুলো না শিখলে সমস্যা হয়ে যাবে। তোমরা দেখো একদম লাস্ট নিয়মটা আমি বলে দিচ্ছি, টু সেপারেট নাম্বারস, টু সেপারেট। দেখো আমরা প্রথম থেকেই দেখে যাচ্ছি কমার কাজ হচ্ছে সেপারেট করা, আলাদা করা, এখানেও একই কাজ, টু সেপারেট নাম্বারস। এখন দেখো সংখ্যা, মাথায় আসতে পারে যে সংখ্যাকে আবার কিভাবে আলাদা করবে, উদাহরণ লিখে দিচ্ছি, বুঝতে পারবে। আচ্ছা দেখো কমার শেষ নিয়মটা কিন্তু এবার বুঝিয়ে দিচ্ছি। কি লিখেছি নিয়মটা, টু সেপারেট নাম্বারস, নাম্বার অর্থ কি, সংখ্যা, নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা, টু সেপারেট নাম্বারস। কমাটা কোথায় ব্যবহার করব, সংখ্যাকে আলাদা করার ক্ষেত্রে। আমি দেখো এখানে বড় একটা সংখ্যা লিখেছি, টাকার অ্যামাউন্টটা অনেক বড় হয়ে গেছে। এই টাকার অ্যামাউন্টটাকে যখন আমরা, অঙ্ক যারা ভালো তারা বলতে পারবে যে একক, দশক, শতক এভাবে আলাদা আলাদা করে লেখার সময় অবশ্যই কমাটা ব্যবহার করতে হয়। ইংরেজিতেও সেম নিয়ম, শুধু হচ্ছে নাম্বারগুলো কি দেখো এখানে কত আছে, 9,48,750 টাকা। ওই যে দশমিক উপায়ে একক, দশক এভাবে করে গুনে গুনে তোমরা এই কমাগুলো ইউজ করবে, এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। পাংচুয়েশন মার্কস যখন আমরা খাতাগুলো যখন দেখি তখন এইসব বিষয়, ছোটখাটো বিষয় খুব ভালো করে খেয়াল করি, এবং এইসব বিষয় যদি তোমরা ঠিকঠাক করে লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কসটা অবশ্যই পেয়ে যাবে। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলি, বেসিকের উপর কাজ করো, বেসিকের উপর কাজ করো, মার্কস নিয়ে টেনশন করতে হবে না। আর শুধু নিয়ম পড়লেই হবে না, তোমাদেরকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। সেই এক্সারসাইজ করার জন্য কি করতে পারো, বাজারে বিভিন্ন ধরনের টেস্ট পেপারগুলো যে পাওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে বাসায় বসে, এখন যেহেতু স্কুলে যাওয়া পসিবল হচ্ছে না, বাসায় বসে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। তো ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ, আসসালামু আলাইকুম।